গেল এক বছর ধরে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নানা কারণে খুবই আলোচনায়। আমরা যেটা দেখি যে জুলাই আন্দোলনের সময় তিনি দৃশ্যত আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং সেই আন্দোলন সফলের ক্ষেত্রে তার এই সমর্থন একটা ভূমিকা রাখে। তখন প্রাক্তন সেনা কর্মকর্তারা আন্দোলনকারীদের সমর্থনে কিছু কর্মসূচি পালন করেন। সেই সব কর্মসূচিতেও আমরা ইকবাল করিম ভূঁইয়াকে অংশ নিতে দেখি। কিন্তু গত কয়েক মাস ধরে তার ভূমিকা নিয়ে বাংলাদেশের সমাজে নানা রকম আলোচনা রয়েছে। যেটা বলা যায় যে বাংলাদেশ রীতিমতো তাকে নিয়ে বিভক্ত। একটি অংশ তার প্রশংসায় পঞ্চমুখ এবং আরেক অংশ তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলছেন। এই যখন অবস্থা, তখন আমরা যেটা দেখছি যে নানা স্পর্শকাতর ইস্যুতে সোশ্যাল মিডিয়াতে তিনি লেখালেখি করছেন এবং অনেক সমালোচনার পরও তার লেখালেখি কিন্তু থামেনি। সম্প্রতি তিনি একটি লেখায় উল্লেখ করেছেন যে 2009 সালে ক্ষমতা আসার পর শেখ হাসিনা কীভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির একমাত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং কীভাবে ক্ষমতা কুক্ষিগত করেন, এবং সেটা করার জন্য শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিয়েছিলেন তার একটা বর্ণনা লিখেছেন ইকবাল করিম ভূঁইয়া। এটা আমি আমার আগের এক ভিডিওতে উল্লেখ করেছি যে তার এসব বক্তব্য আমি নির্ভরভাবে ব্যাখ্যা করতে চাই। ওনার পক্ষে কিংবা বিপক্ষে আমার কোনো অবস্থান নেই। ইকবাল করিম ভূঁইয়া উল্লেখ করেছেন যে যেসব পদক্ষেপ নেন শেখ হাসিনা তার ক্ষমতা একনায়কতান্ত্রিক ক্ষমতা বা একক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য, তার মধ্যে এক নম্বরে ছিল যুদ্ধ অপরাধের বিচার। ইকবাল করিম ভূঁইয়া লিখেন যে যুদ্ধ অপরাধের বিচার ৭১-এর ৪ দশক পর জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করে ফাঁসি দেওয়া হয়, ফলে দলটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। বিচারের সময় বিএনপি নীরবতা জামায়াতকে আহত করে এবং তাদের মাঝে দূরত্ব বাড়িয়ে দেয়। এবং এরপর আরও বেশ কিছু কারণ উনি উল্লেখ করেছেন, যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। আমরা যেটা জানি যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সংবিধান সংশোধন করা হয়, সংবিধানে খুব বড় একটা সংশোধনী আনা হয় এবং সেখান থেকে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়, যেখানে আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল। এবং এটা সুপ্রিম কোর্টের একটা রায়ের কথা বলা হয়, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে প্রথম যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে সরকার সংসদ চাইলে 2 মেয়াদে এটা বহাল রাখতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং আমরা যেটা জানি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পর বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের যে একটা সিস্টেম ছিল সেটা বাতিল হয়ে যায় এবং 14, 18 এবং 24 সালে 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ নিজেকে জয়ী ঘোষণা করে। তারপর জেনারেল ভূঁইয়া লিখেছেন যে সংবিধান লঙ্ঘনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান আনা হয় সংবিধানে, এবং দৃশ্যত বোঝা যায় যে এটা যে কোনো সেনা হস্তক্ষেপ ঠেকানোর জন্যই এই বিধান আনা হয়েছিল। তারপর জেনারেল ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন যে স্বাধীন, চেতা এবং মেধাবী অফিসারদের বিএনপি জামায়াত হিসেবে চিহ্নিত করে তাদের গুরুত্বপূর্ণ স্থান থেকে সরিয়ে দেওয়া হয়। আরেকটা বড় কারণ উল্লেখ করেছেন প্রাক্তন সেনাপ্রধান যে নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করে ডিপ স্টেট নির্মাণ করেন শেখ হাসিনা। আমরা যেটা জানি যে অবসরপ্রাপ্ত জেনারেল তারেক আহমেদ সিদ্দিক শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি আসলে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেন, যেটা বলা যায়। বাংলাদেশে যে গুম খুনের এক অন্যতম প্রধান নির্মাতা বা স্থপতি তাকে বলা যায়। জেনারেল ভূঁইয়াও যেটা লিখেছেন যে একাধিক গোয়েন্দা সংস্থা, দেশি বিদেশি এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশের সহায়তায় এসব গুম হতো এবং এটার সিদ্ধান্তে নেতৃত্বে ছিলেন এই তারেক আহমেদ সিদ্দিকী। আরেকটা বিষয় উল্লেখ করার প্রয়োজন যে শেখ হাসিনা যখন 5ই আগস্ট পালিয়ে যান, সেই বিমানে শেখ হাসিনা পরিবারের বাহিরে, শেখ হাসিনা এবং শেখ রেহানার বাহিরে একজন মাত্র মানুষ ছিলেন, তিনি কিন্তু এই তারেক আহমেদ সিদ্দিকী। তাতে বোঝা যায় যে শেখ হাসিনা তাকে কী পরিমাণ গুরুত্ব দিতেন। ইকবাল করিম ভূঁইয়া যেসব কারণ উল্লেখ, যেটা আমি শুরুতেই বলেছি যে ইকবাল করিম ভূঁইয়ার পক্ষে বিপক্ষে সমাজে নানা রকম মত রয়েছে। আপনি তার পক্ষে অবস্থান নিতে পারেন, বিপক্ষে অবস্থান নিতে পারেন, কিন্তু তিনি যেসব কারণ উল্লেখ করেছেন সেটা আসলে উড়িয়ে দেওয়ার মতো নয়। শেখ হাসিনার যে তার একক ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন, এসব পদক্ষেপ সেখানে মুখ্য ভূমিকা রেখেছিল।